দুই বোন নিজেদের জীবনকে আরো রোমাঞ্চকর করতে মাঝ সমুদ্রের শার্ক দেখতে আসে। সেফটির জন্য লোহার খাঁচাকে হুক দিয়ে আটকিয়ে সমুদ্রের উপর থেকে প্রায় 15 ফুট নিচে বিশাল বড় বড় শার্ক দেখতে থাকে। আর তখনই কোনো এক কারণে খাঁচাতে লাগানো হুকের দড়ি ছিঁড়ে যায়। এরপর তারা সমুদ্রের নিচে তলাতে থাকে। গভীরে যেতে যেতে সমুদ্রের 160 ফুট গভীরে চলে যায় তারা। এখন কি হবে? তারা কি পারবে এই ভয়ানক মানুষকেও শার্কগুলোর হাত থেকে বেঁচে ফিরতে? মাত্র একটা করে অক্সিজেন সিলিন্ডার দিয়ে তারা কতক্ষণ পানির নিচে টিকে থাকবে? আর সেটা জানতে দেখতে থাকো আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও। মুভির শুরুতে আমাদের দুজন বোনকে দেখানো হয় যারা সুইমিং করে সময় কাটাচ্ছে। এর নাম হলো কেট। কেট হলো ছোট বোন আর বড় বোনের নাম হলো লিসা। তারা ছুটি কাটাতে এসেছে মেক্সিকোতে। তোমাদের বলে রাখি, মেক্সিকো কিন্তু অনেক সুন্দর জায়গা। লিসার একজন বয়ফ্রেন্ড ছিল, নাম স্টুয়ার্ট। লিসা তাকে সত্যি সত্যি ভালোবাসতো, কিন্তু স্টুয়ার্ট লিসার সাথে বোর হয়ে যাওয়ায় সে ব্রেকআপ করে নেয়। ফলে স্টুয়ার্ট ব্রেকআপের পর মুভ অন করতে পারলেও লিসা মুভ অন করতে পারে না। সে সত্যি সত্যি স্টুয়ার্টকে ভালোবেসে ফেলেছে, যার ফলে সে নিজের প্রতি ধীরে ধীরে কনফিডেন্স হারিয়ে ফেলে। ছোট বোন কেট বড় বোনকে বুঝিয়ে বলে, মন খারাপ করে থাকিস না, তুইও দেখিয়ে দে তুই ওকে ছাড়া খুশি থাকতে পারবি। এরপর রাতে কোনো কারণে কেটের ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে পাশে ফিরে দেখতে পায় তার বড় বোন লিসা তার পাশে নেই। পরে সে বাইরে এসে দেখতে পায় তার বড় বোন মন খারাপ করে বসে আছে। তার মন ভালো করার জন্য কেট তাকে নিয়ে বারে আসে। আর সেখানেই তাদের সাথে পরিচয় হয় এই দুইজন হ্যান্ডসাম মেক্সিকান ছেলের সাথে। কথায় কথায় তাদের মধ্যে একজন ছেলে বলে, পাশের সমুদ্রে আমরা প্রতি সপ্তাহে শার্ক দেখতে যাই। কেট অনেক নির্ভয় এবং নতুন কিছু উপভোগ করতে তার অনেক ভালো লাগে, তাই সে সাথে সাথে রাজি হয়ে যায় শার্ক দেখতে যাওয়ার জন্য। কিন্তু লিসা রাজি থাকে না, সে অনেক ভীত। সে বলে, আমার অনেক ভয় লাগে, আমি তো স্কুবা ড্রাইভিংও পারি না, আমি যাব না। এটা শুনে কেট বলে, তুমি যদি শার্ক দেখতে যে সেখানে ছবি সবাইকে দেখাও তাহলে কেউ তোমাকে বোরিং বলবে না। এই কথা শুনে লিসা রাজি হয়ে যায়। কথা বলতে বলতে দুই বোনের সম্পর্ক এই দুই ছেলের সাথে আরো গভীর হয়ে ওঠে। এরপর কেট এবং লিসা তাদেরকে বিদায় জানিয়ে চলে আসে তাদের হোটেলে। পরের দিন সকালে তারা সমুদ্রের শার্ক দেখার জন্য স্পটে যায়, কিন্তু সেখানে শার্কের ছবি দেখে লিসা আবার বলে, দেখ না, আমার অনেক ভয় লাগছে, আমি যাব না। কেট বলে, আরে কিছু হবে না। এরপর সেখানে তাদের বয়ফ্রেন্ডরাও আসে। তারা ক্যাপ্টেনকে জনপ্রতি $100 দিয়ে ছোট বোটে উঠে পড়ে। ক্যাপ্টেন তাদেরকে জিজ্ঞেস করে, তোমরা কি স্কুবা ড্রাইভিং পারো? লিসা পারে না, কিন্তু তারা দুইজনেই মিথ্যা কথা বলে হ্যাঁ আমরা স্কুবা ড্রাইভিং পারি। এরপর সেখান থেকে তারা মাঝ সমুদ্রে বড় বোটে আসে, যেখানে শার্ক দেখার সকল সরঞ্জাম রয়েছে। বড় বোটে সবাই ওঠে। এখানে নতুন একজন ছেলে আছে, এর নাম হলো হাভিয়ার। হাভিয়ার পানিতে রক্ত মাংস ফেলে শার্কদেরকে নিজেদের দিকে আকৃষ্ট করছে। এই সময় কেট বলে, তুমি যে এগুলো ফেলতেছো এসব কি লিগেল? হাভিয়ার ভাগা গলায় বলে, তো আমরা কল করে ডাকবো নাকি ওদের? ছেলেটা একটু দুষ্ট টাইপের। লিসা এখনো ভয়ে আছে। সে বলে, দেখ আমার এটা ঠিক মনে হচ্ছে না, চল না আমরা চলে যাই। কেট বলে, আরে কিছু হবে না, আমরা তো লোহার খাঁচায় থাকবো, শার্ক আমাদের কিছু করতে পারবে না। এদিকে মাংসের টুকরো আর রক্ত ফেলার সাথে সাথে শার্ক চলে আসে। তাদের সবার খুশির ঠিকানা থাকে না, কিন্তু বেচারা তো জানে না সামনে তাদের সাথে কি হতে চলেছে। এরপর প্রথমে কেট এবং লিসার বয়ফ্রেন্ডদেরকে অক্সিজেন সিলিন্ডার পরিয়ে খাঁচাই করে নিচে পাঠিয়ে দেয়। ছেলেগুলোকে নিচে পাঠানোর পর তাদের সাথে ক্যাপ্টেন ওয়াকি টকিতে যোগাযোগ করে তারা ঠিক আছে কিনা সেটা কনফার্ম করে নেয়। এদিকে তারা দুই বোনও নিচে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। ক্যাপ্টেন অক্সিজেনের পরিমাণ দেখিয়ে বলে, এটা যখন 200 থেকে 100-তে আসবে তখন আমাকে বলবে, এটা 50-এ আসলে আমি তোমাদেরকে উপরে তুলে নেব। লিসাকে ভয় পেতে দেখে ক্যাপ্টেন বলে, তোমরা শুধু 50 ফুট নিচেই যাবে, এরপর শার্ক দেখার পর আমি তোমাদের তুলে নিব। সে আরো বলে, যত বেশি তাড়াতাড়ি শ্বাস নিবা তত তাড়াতাড়ি অক্সিজেন শেষ হয়ে যাবে। তো এসব বলে ক্যাপ্টেন তাদেরকে মাস্ক পরিয়ে রেডি করে নেয়। তখনই ছেলেগুলো শার্ক দেখে উপরে উঠে আসে। গাইস, খাঁচাটা কিন্তু অনেক পুরনো, জং ধরে আছে এটায়। তাদেরকে ক্যাপ্টেন একজন একজন করে খাঁচায় ঢুকিয়ে দেয়। কেট যাওয়ার সময় ছেলেদের থেকে ক্যামেরা নিয়ে যায়। ছেলেটা বলে, যদি পানিতে পড়ে তাহলে তোমাকে কিন্তু আমার ক্যামেরা এনে দিতে হবে। কেট বলে ওকে। এরপর তারা নিচে যায়। তারা তো খুশিতে আত্মহারা হয়ে যায়, সরাসরি শার্ক দেখে খুশিতে ছবি তুলতে থাকে। কেট যখন লিসাকে বলে আমাকে ছবি তুলে দাও, তখনই ভুলবশত ক্যামেরা পড়ে যায়। লিসা বলে, এবার ওদের দুইজনকে কি জবাব দেব? ক্যামেরাটা পড়ার সাথে সাথে একটা শার্ক সেটাকে খেয়ে নেয়। ক্যামেরার কথা না ভেবে তারা শার্ক দেখার আনন্দ উপভোগ করতে থাকে। কিছুক্ষণ শার্ক দেখার পর লোহার খাঁচাটার দড়ি পিছলে তারা একটু ঝাঁকুনি খায়। ফলে আগে থেকে এখানে না আসা লিসা তো অনেক ভয় পেয়ে যায়। ক্যাপ্টেন ওয়াকি টকিতে বলে, তোমরা কি ঠিক আছো?
লিসা বলে আমাদের উপরে নিয়ে যাও, আমি উপরে চলে যাব। কেট রাজি না থাকা সত্ত্বেও সে যেহেতু শার্ক দেখে ফেলেছে তাই সে উপরে যেতে বলে দেয়। হাভিয়ার তখন ক্যাপ্টেনের কথায় তাদের উপরের দিকে টানতে থাকে, কিন্তু তখনই লোহার খাঁচায় লাগানো দড়ি নিচের দিকে যেতে থাকে। ধীরে ধীরে সমুদ্রের তলদেশে যেতে থাকে তারা দুজন। নিচে যেতে যেতে তারা সমুদ্রের 160 ফিট গভীরে গিয়ে পৌঁছায়। এখন কি হবে? তারা কিভাবে উপরে উঠে আসবে? চারপাশে মানুষ খেকো শার্ক। তারা দুজন মাত্র একটা করে সিলিন্ডার নিয়ে উপর থেকে পড়ার পর তো লিসা আরও ভয়ে আর্তনাদ করতে থাকে, কিন্তু সে এত প্যানিক করলে তো অক্সিজেন তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। যে মেয়েটা ভয়ে এখানে আসতে চায়নি সেই মেয়েটি সমুদ্রের 160 ফিট গভীরে কোনো সাহায্য ছাড়া। ভাবো তো ও কেমনটা অনুভব করছে। কেট তাকে শান্ত করে। তারা নিচে থেকে উপরে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। ক্যাপ্টেন ওয়াকিটকির মাধ্যমে রেডিওতে কিছু বলতেছে, কিন্তু তারা পানির অনেক নিচে থাকায় রেঞ্জ পাচ্ছে না। তাদের সাথে যদি কথা বলতে না পারে তাহলে কিভাবে বোঝাবে যে তারা নিচে কি অবস্থায় আছে। তাই কেট খাঁচা থেকে বের হওয়ার সিদ্ধান্ত নেয়। লিসা বলে বাইরে শার্কগুলো ঘুরতেছে, তারা যে কোনো সময় হামলা করতে পারে। কেট বলে আমাদের এইটুকু রিস্ক তো নিতেই হবে। তোমাদের মনে হতে পারে ওরা খাঁচা থেকে বের হয়ে সোজা উপরে উঠে আসলেই তো পারে, এমনটা আসলে সম্ভব না। পানির এত গভীর থেকে যদি তারা উপরে উঠতে থাকে তাহলে নাইট্রোজেন বাবল তৈরি হয়ে ব্লাডের মধ্যে ছড়িয়ে পড়বে, এতে তাদের মৃত্যুও হতে পারে। এবার বুঝতে পারলে তো কেন ওরা ডিরেক্ট উপরে উঠতে পারবে না। কিন্তু খাঁচার মুখ খুলতে যেয়ে দেখে হুক যেটার সাথে লাগানো ছিল সেই বড় লোহাটা এসে খাঁচার মুখে পড়েছে। তারা শত চেষ্টা করেও সেটা সরাতে পারছে না, কারণ সেটা অনেক বেশি বাড়ে। কেট স্লিম থাকায় খাঁচার রডের ফাঁকা দিয়ে বের হয়, কিন্তু সেটাও একটা সমস্যা। কেটের মাথা আর অক্সিজেন মাস্ক একসাথে বের হচ্ছে না সেই ফাঁকা দিয়ে। তাই কেট রিস্ক নেয়, অক্সিজেন মাস্ক খুলে শ্বাস বন্ধ করে আগে নিজের বডি বের করে, এরপর মাস্ক বের করে সাথে সাথে অক্সিজেন মাস্কটা পরে নেয়। একটুর জন্য সে যদি দেরি করতো তাহলে তার জানও পর্যন্ত যেতে পারতো। এরপর সে ধীরে ধীরে 25 ফিট উপরে যে ক্যাপ্টেনের সাথে যোগাযোগ করতে সক্ষম হয়। ক্যাপ্টেন বলে তোমরা ঠিক আছো? তোমার অক্সিজেন আর কতটুকু বাকি আছে? কেট বলে আমরা ঠিক আছি, এখনো 55 বাকি আছে। আমরা 160 ফুট নিচে আছি, সেখান থেকে 25 ফিট উপরে এসে তোমার সাথে কথা বলতেছি। তুমি তুমি আমাদেরকে সাহায্য করো। ক্যাপ্টেন বলে তুমি তাড়াতাড়ি লোহার খাঁচায় যাও, ওখানে শার্ক তোমার কিছু করতে পারবে না। হাভিয়ার আরেকটা হুক নিয়ে নিচে যাচ্ছে, সেটা লাগিয়ে দিলে তোমাদের উপরে নিয়ে আস। এরপর কেট দেরি না করে সে খাঁচায় চলে আসে। খাঁচায় আসার পর খাঁচার উপরে থাকা লোহাটাও সে সরাতে সক্ষম হয়। এরপর কেট লিসাকে বলে উপর থেকে সাহায্য আসতেছে, তো আমাদেরকে অক্সিজেন বাঁচিয়ে রাখতে হবে। যেহেতু উপরের থেকে সাহায্য আসতেছে তাই তারা দুজন কথা বলতে থাকে নিজেদের মধ্যে। কেট বলে আমাকে মাফ করে দাও, আমার জন্য তুমি এখানে আজকে। আর তুমি নিজেকে বোরিং কেন মনে করো? তোমার বয়ফ্রেন্ড তোমাকে ছেড়ে চলে গেছে, এতে নিজেকে ছোট করে দেখার কি আছে? লিসা বলে তুমি পুরো দুনিয়া করো, যা মন চায় তা করো। ছেলেরা তোমাকে অনেক পছন্দ করে, কিন্তু আমি সেটা পারি না। কেট বলে আমরা বোন, আমাদের মধ্যে কোনো কম্পিটিশন ছিলই না, তুমি এমন কেন ভাবো? কেট লিসাকে বলে যেটা মন চায় সেটা করো, অন্যের জন্য নিজেকে কেন দুঃখী করবা? লিসাও বুঝতে পারে। তারা এসব বলতে বলতে হাসতে থাকে। এই কথাগুলোর কারণে লিসা অনেক কনফিডেন্স ফিরে পায়। তখনই উপর দিয়ে বোট যাওয়ার আওয়াজ শোনা যায়। তারা ভাবে বোট তাদের রেখে চলে যাচ্ছে। তাই কেট আবার খাঁচা থেকে বের হয়ে ক্যাপ্টেনের সাথে কন্ট্যাক্ট করার জন্য বের হয়, কিন্তু বের হয়ে একটু যাওয়ার পরে শার্কে তার উপর হামলা করে দেয়। সে তাড়াতাড়ি এসে খাঁচায় ঢুকে যায়, একটুর জন্য সে বেঁচে যায়। কিন্তু শার্ক তার পিছে পিছে এসে খাঁচার বাইরে থেকে হামলা করে দেয়। খাঁচা পুরনো হওয়ার ফলে খাঁচার রড বাঁকা হয়ে যায়। আরেকবার হামলা করলে পুরো খাঁচা ভেঙে যাবে। লিসা বলে কথা বলতে পারছো? কেট বলে না। লিসা বলে ও আমাদের এখানে মরার জন্য রেখে চলে গেছে। কেট বলে ওরা এমন করবে না, তুমি শান্ত হও। কেট বলে তোমার কতটুকু অক্সিজেন বাকি আছে? লিসা বলে 40। কেট বলে ভয় পেও না, আমাদের কিছু হবে না, সব ঠিক হয়ে যাবে। এরপর তারা হাভিয়ারকে দেখতে পায়, সে লাইট নিয়ে অনেক দূরে তাদেরকে খুঁজছে। এখন যদি তাকে বলতে না পারে যে তারা কোন জায়গায় আছে তাহলে তারা কখনোই আর উপরে যেতে পারবে না। তা কেটের মাত্র 17 বাকি আছে অক্সিজেন, তাই লিসা যাবে বলে সিদ্ধান্ত নেয়। কেট বলে মাটির কাছাকাছি থেকেও, ওখানে শার্ক তোমাকে হামলা করতে পারবে না। তখনই একটা শার্ক তার উপর হামলা করে দেয়, কিন্তু সে দুই পাথরের মাঝখানে আশ্রয় নিয়ে বেঁচে যায়। এরপর শার্ক গেলে সে আবার হাভিয়ারের দিকে যেতে থাকে, কিন্তু সেখানে অনেক বড় গর্ত দেখে লিসা অনেক ভয় পেয়ে যায়। কিন্তু কেট তাকে সাহস যোগায়। কিছু দূর যেতেই সে হাভিয়ারকে দেখতে পায়, কিন্তু তখনই একটা শার্ক এসে হাভিয়ারকে মেরে দেয়।
এদিকে শার্কের ভয়ে লিসা রাস্তা ভুলে যায়। কেট খাঁচার মধ্যে আওয়াজ করে, তাকে দিক নির্দেশনা দেয়। সে হাবিয়ারের নতুন আনা হুক সহ সে খাঁচায় আসতে সক্ষম হয়, কিন্তু দড়িটা অনেক চিকন আগের তুলনায়। তবুও লিসা উপরে যে ক্যাপ্টেনকে বলে তাদের খাঁচা টানতে, এবং হাবিয়ার যে বেঁচে নেই সেই বিষয়টাও জানায়। এরপর দুই বোনকে উপরে ওঠানো হয় ধীরে ধীরে। তারা তো অনেক খুশি, কিন্তু 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 সেই খুশি বেশিক্ষণ থাকে না। প্রায় জমিন থেকে 60 ফুট উপরে খাঁচার ওজন চিকন দড়িটা নিতে পারে না, ফলে তারা দড়ি ছিঁড়ে নিচের দিকে পড়তে থাকে। আবার এবার লিসার পা খাঁচার নিচে আটকে যায়। তারা চেষ্টা করেও পারছে না খাঁচা থেকে। লিসা গিয়ে এই বিষয়টা ক্যাপ্টেনকে জানায়। এইদিকে অক্সিজেনও শেষ হয়ে যাচ্ছে। উপরে ক্যাপ্টেনকে এটা জানায়, কিন্তু ক্যাপ্টেন বলে আমি নিচে অক্সিজেন পাঠাচ্ছি। অক্সিজেনটা আমি আগে দেই নাই, কারণ সিলিন্ডার চেঞ্জ করলে হ্যালুসিনেশন হয়, মানুষ আজব রকম চিন্তা আচরণ করে। আমি কোস্ট গার্ডদের খবর করে দিয়েছি, তারা আসতে 1 ঘন্টা লাগবে। লিসা তো ভয়ে শেষ, কিন্তু কেট তাকে শান্ত করে। এরপর তাদের জন্য ক্যাপ্টেন সিলিন্ডার পাঠায়। কেটের মাত্র আর 2% বাকি আছে। সে আগেরটা খুলে নতুন সিলিন্ডার লাগিয়ে নেয়। সিলিন্ডারের সাথে ওয়াটার ফ্লেয়ার গানও দিয়েছে, যাতে তারা তাদের লোকেশন জানাতে পারে। এইসব নিয়ে যখন কেট খাঁচার দিকে আসছিল, তখন শার্ক এসে তাকে সেখান থেকে কামড়িয়ে নিয়ে যায়। এরপর লিসা বুঝতে পারে তাকে আর কেউ হেল্প করতে আসবে না। এদিকে তার অক্সিজেন চাইলে এসে পৌঁছেছে। তার পা আটকে থাকায় সে শার্কের শিকার করার সুই দিয়ে সিলিন্ডারটি নেয়। এরপর সে অক্সিজেন সিলিন্ডার চেঞ্জ করে। তখনই কেট রেডিওতে তার সাথে যোগাযোগ করে। সে বলে তাকে অনেকগুলো শার্ক ঘিরে আছে, তার অনেক রক্ত বের হচ্ছে, তার অক্সিজেন 30 বাকি আছে মাত্র। এরপর লিসা কেটকে বাঁচানোর জন্য তার লাইফ জ্যাকেট খুলে খাঁচার নিচে রেখে সেটার ভিতরে সিলিন্ডার দিয়ে আরো অক্সিজেন ভরে খাঁচাটাকে উপরের দিকে তোলে। খাঁচা আর বেশি উপরে উঠবে না, কিন্তু তার পা এখনো লোহার সাথে লেগে আছে। তাই সে তার পা টান দেয়, ফলে লোহার সাথে লেগে থাকা পা ছিঁড়ে যায়। সে যন্ত্রণায় চিৎকার করতে থাকে। অবশেষে সে খাঁচা থেকে বের হতে সক্ষম হয়। কেট লিসার হাতে থাকা লাইট দেখে বলে এই বরাবর আসো। এসে দেখতে পায় কেটের অনেক রক্ত ঝরতেছে। লিসা তখনই এই অবস্থা দেখে উপরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, ক্যাপ্টেন না করার পরেও। তারা 60 ফুট উপরে এসে কিছুক্ষণের জন্য রেস্ট নেয়, আবার উপরে উঠতে শুরু করে। তারা শার্ক থেকে বাঁচার জন্য ফ্লেয়ার গান ইউজ করে। শার্ক ফ্লেয়ার গান ভয় পায়, কিন্তু একটা ফ্লেয়ার গান শেষ হওয়ার পর নতুন একটা যখন দৌড়াইতে যাবে, তখন বাকি ফ্লেয়ার গানগুলো হাত থেকে পড়ে যায়। এটাই লাস্ট। এটা দিয়ে উপরে যেতে না পারে তাহলে তাদের খেলা এখানেই শেষ। অনেক কষ্টে তারা উপরে আসে, কিন্তু রক্ত বের হওয়ার কারণে শার্ক এখনো তাদের পিছে। ক্যাপ্টেন উপর থেকে হাওয়া ভরা টিউব নিক্ষেপ করে। লিসা কেটকে সামলিয়ে উপরে তুলতে যাবে, শার্ক তাকে আরো কামড়িয়ে আহত করে দেয়। এরপর তারা টিউব ধরে যখন একেবারে উঠেই যাবে, তখন লিসাকে শার্ক আবার টেনে নিয়ে যায়, কিন্তু সে শার্কের চোখে আঙুল দিয়ে তাকে মুখ থেকে ছাড়িয়ে নেয়। এরপর তাদের দুজনকে সবাই মিলে বোটে তোলে। তখনই আমরা জানতে পারি লিসা এতক্ষণ ধরে হ্যালুসিনেশন করছে। ভাইরে ভাই, এটা জানার জন্য আমি প্রস্তুত ছিলাম না একদমই। তোমাদের কি হাল কমেন্টে জানিও। আমরা জানতে পারি লিসা যখন সিলিন্ডার চেঞ্জ করছে, সে তখন থেকেই হ্যালুসিনেশন করতেছে। সে আসলে খাঁচা থেকে নিজের পা এখনো বের করতেই পারেনি। কেট তখনই মারা গিয়েছে যখন সে সিলিন্ডার আনতে যায় আর শার্ক তাকে আক্রমণ করে। ক্যাপ্টেন তো তাদের বলেছিল যে নতুন অক্সিজেন সিলিন্ডার যদি লাগাও তাহলে হ্যালুসিনেশন হবে। সেটার জন্য নতুন সিলিন্ডার পড়ার পর লিসা এতক্ষণ সবকিছু হ্যালুসিনেট করতে থাকে। ক্যাপ্টেন তাকে রেডিওতে বলে আর কিছুক্ষণ অপেক্ষা করো, কোস্ট গার্ড চলে এসেছে। লিসা কষ্টে পানির নিচে ভেঙে পড়ে। সে যখন বুঝতে পারে যে আসলে কেট অলরেডি তাকে ছেড়ে চলে গেছে। এর কিছুক্ষণ পরে কোস্ট গার্ড এসে লিসাকে উদ্ধার করে। আর এখানেই শেষ হয়ে যায় এই দুর্ধর্ষ সার্ভাইভাল মুভিটি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে কমেন্টে। এই মুভির পার্ট 2 আছে, কি বলো সেটা এক্সপ্লেইন করবো? কমেন্টে জানিও। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, বাই বাই।